হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কৃষ্ণ স্যার। আর তোমরা এই মুহূর্তে রয়েছো সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে। আমাদের আজকে এই ক্লাসের আলোচনার বিষয় ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে সেখানে নিউটনের গতিসূত্রে যে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে তার সলিউশন। আমরা আগের ক্লাসে 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করেছি এবং সেই ভিডিওটি যারা এখনো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা তার লিঙ্কটা পেয়ে যাবে, দেখে নিতে পারো। আজকে আমরা 12 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত এমসিকিউগুলো আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবো। তাহলে আমরা শুরু করছি। এই যে কোয়েশ্চেন, অর্থাৎ 12 নম্বরের কোয়েশ্চেনটা দিয়ে আমরা শুরু করব। এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে, অঙ্কটা ভালো করে দেখো। একটি বস্তু কণার রৈখিক গতির ক্ষেত্রে বল সময় লেখচিত্র দেওয়া আছে। অর্থাৎ এই যে লেখচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বল সময় লেখচিত্র। এক্ষেত্রে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে কণাটির রৈখিক ভরবেগের পরিবর্তনের মান কত হবে? 0 থেকে 7 সেকেন্ড মানে একদম দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কণাটির ভরবেগের পরিবর্তন কত হবে। ঠিক আছে, দেখো ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বল ইনটু আমরা যদি সময় করি তাহলে এই দুটো গুণ করলে এটাই কিন্তু ভর বেগের পরিবর্তন, এটাই হবে ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, তো এখন এই যে লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা এই ক্ষেত্রফলগুলো ক্যালকুলেশন করি, টোটাল যদি ক্ষেত্রফল ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট হবে। যেমন দেখো প্রথম যে ক্ষেত্রফলটা আছে, একটা ত্রিভুজ আছে, অর্থাৎ ত্রিভুজ ও এ পি। ত্রিভুজটা লক্ষ্য করো, তার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 1 আর উচ্চতা হচ্ছে -1 প্লাস, এরপরে একটি আয়তক্ষেত্র আছে যেটা হচ্ছে বি সি ডি ই। এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে দেখো 3 থেকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর রয়েছে 3 বিয়োগ 1 মানে 3 বিয়োগ 1 ইন্টু উচ্চতা হচ্ছে, অর্থাৎ বিসির মান কত? 2, মানে 2 দোকানে 4 হবে অ্যাকচুয়ালি। তারপরে ত্রিভুজ ই এফ জি, এটা খেয়াল করো, এটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি কত? 5 থেকে 3 বিয়োগ করো তাহলে কত হবে? 2 হবে, আমি একবারে লিখে দিচ্ছি। আর উচ্চতা হবে ইএফ মানে হচ্ছে এটাও -2 প্লাস, এবারে আবার সে একটি আয়তক্ষেত্র জি এইচ আই জে। জি এইচ আই জে, এটা ক্ষেত্রফল কত হবে? 6 থেকে 5 বিয়োগ করলে 1 ইন্টু জি এইচ যেটা উচ্চতা, এটাও কিন্তু 1 প্লাস। আচ্ছা, আর পরে রইল একদম শেষে একটা ত্রিভুজ রয়েছে দেখো, জে কে এল। এটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 7 থেকে 6 বিয়োগ করলে 1 আর উচ্চতাও 1। তাহলে টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে -1/2। ওকে, এটা হবে -4। আচ্ছা, এখানে এটা কেটে গেল, এটা হবে -2। আচ্ছা, এটা হবে, আচ্ছা সরি, এখানে -4 নয়, এটা ভুল করলাম, এটা 4 হবে, মানে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দোকানে 4 হবে। ঠিক আছে, আচ্ছা এটা হবে কত? 1 হবে, আর এটা হবে হাফ প্লাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ কেটে দাও। আচ্ছা, এবারে দেখো 4 আর 1 5, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যালকুলেশনটা একটুখানি ভুল হয়ে গেছে দেখো, কারণ ওই ত্রিভুজটা যেটা জে কে এল, এটা নিচের দিকে ছিল, তাহলে উচ্চতাটা -1 হতো, মানে এটা -1/2 হতো। তাহলে এখানে এটা ভুল হয়ে গেল একটু, এটা -1/2 আর -1/2 হচ্ছে কত?
-1, তাই তো, -1 +4 -2, আচ্ছা এটা দিয়ে +5 করে দিই, +5 -2, আর এটা মিলে -1, তার মানে অ্যাকচুয়ালি 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2 নিউটন সেকেন্ড। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ। একটু ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেছিল, যাই হোক এটা হবে সঠিক উত্তর। এবার আমরা পরে অর্থাৎ নেক্সট প্রবলেম 13 প্রবলেমটা দেখব। 13 যে প্রবলেমটা রয়েছে, দেখো একটা কপি কল আছে এবং কপি কলের উপরে দুটো বস্তু ঝুলছে। একটি ঘর্ষণবিহীন কপি কলের মাধ্যমে m এবং 2m ভরের দুটো বস্তুকে যুক্ত করা হলো। 2m ভরের বস্তুটিকে ছেড়ে দিলে দেওয়া হলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হলো। তাহলে বুঝতেই পারছো যে এখানে এই যে ত্বরণের যে রাশিমালা, আমরা যদি একটা m1 আর একটা m2 ধরি, তাহলে ফর্মুলাটা ছিল m1 m2 m1 বাই m2 প্লাস m1 ইন্টু জি। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। মানে এখানে m2টা যে বেশি যে ভরটা, সেটাকে আমরা m2 ধরেছি, m2 থেকে m1 বিয়োগ যাবে এবং ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হবে এই যে ভর দুটো রয়েছে তাদের ত্বরণের রাশিমালা, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো m2 এর ভ্যালু হচ্ছে 2m আর m1 এর ভ্যালু হচ্ছে m। তো এখানে বসিয়ে দাও, তাহলে 2m বিয়োগ m বাই 2m প্লাস m মানে 3m, তাহলে এটা হবে m বাই 3m ইন্টু জি। m কেটে গেল, দ্যাট ইজ g বাই 3, অর্থাৎ এর ভ্যালু হবে g বাই 3। তাহলে সঠিক উত্তর হবে এখানে দেখো, এটাও সঠিক উত্তর হবে অপশান এ। সঠিক উত্তর হবে অপশান এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা নেক্সট অর্থাৎ 14 নম্বর প্রবলেমটা দেখি। প্রথমে আমরা এবারে 14 নম্বরের অঙ্কটা দেখব। কি আছে দেখো, 40 কেজি ভরের বা 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দড়িটা সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে? তাহলে একটা বাঁদর যার ভর হচ্ছে 40 কেজি এবং এর সর্বাধিক 600 নিউটন পর্যন্ত বল সহ্য করতে পারে, ঠিক আছে। তাহলে দড়িটা বা বাঁদরটি কতটা ত্বরণ নিয়ে উপরে উঠলে দড়িটা ছিঁড়ে যায়? এক্ষেত্রে আমরা যদি সেই লিফটের যে ফর্মুলা সেটা যদি আমরা ইউজ করি, অর্থাৎ বাঁদরটি যখন নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে কিন্তু মানে যে রিয়াকশন যে ফোর্সটা সেটা কম হয়, কিন্তু উপরের দিকে যখন উঠছে দড়ি বেয়ে, এখানে দেখো এখানে যে উপরে উঠছে, কারণ লিফট কিন্তু উপরে ওঠার সময় তার যে লব্ধি যে বলটা ছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু mg প্লাস ma, এইটা ব্যবহার করব, ঠিক আছে। তো m কত, mটা কমন নিয়ে নাও, g প্লাস a। mটা হচ্ছে 40 কেজি, g এর মান হচ্ছে 9.8, আর এটা হচ্ছে এটা বলেছে, আচ্ছা এখানে 4টে অপশান আছে, অপশানগুলো দেখে আমরা অঙ্কটা করা শুরু করি। প্রথমে হচ্ছে বাঁদরটি যখন 6 মিটার ত্বরণ সহ উপরে উঠবে। আচ্ছা তারপরেটা আছে বি অপশানটা, দেখো বাঁদরটি যখন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামবে। এটা হবে না, নিচে নামার ক্ষেত্রে হবে না। বাঁদরটি যখন 5 মিটার সুষম বেগে 5 মিটার পার সেকেন্ড সুষম বেগে, আচ্ছা সুষম বেগে হলে কিন্তু সে হচ্ছে যে বলটা অনুভব করবে আর কি, সেটা হচ্ছে 40 ইন্টু জি এর মান যদি আমরা 9.8 বা 10ও ধরি, তাহলে কিন্তু 400-র কাছাকাছি হচ্ছে। তাহলে 400 নিউটনে নিশ্চয়ই ছিঁড়বে না, এটা 600 নিউটন বলেছে, সুতরাং অপশান সিও কিন্তু হচ্ছে না। আচ্ছা এবার অপশান ডি বলেছে কি, বাঁদরটি যখন দড়ি বেয়ে নিম্নমুখী অবাধে পড়বে।
আর নিচের দিকে পড়লে তো কোনোভাবেই হবে না, সুতরাং নিচের দিকে অপাতে পড়লে ওজন 0, সুতরাং এটা হচ্ছে না। তাহলে অপশান এ, এটা আমরা একবার করে দেখতে পারি, যেটা আমি ফর্মুলাটা লিখেছি, এটা আমার প্রথমেই বলা দরকার ছিল, যাই হোক। তো আমি এটা 6 লিখলাম, তাহলে কত হবে? আচ্ছা, এটাকে যদি তুমি 10ও ভেবে নাও তাহলে কত, যে 16 হচ্ছে, 16 4 16 64 মানে 640, মানে 640-এর একটু কমই হবে যেহেতু এটা 9.8। তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রেই কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে, কারণ 600 নিউটন সহ্য করতে পারে, আর এই ক্ষেত্রে 640 হচ্ছে, মানে এটাকে 10 ধরলে আর কি 640 হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে অপশান অপশান এরটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবারে আমরা 15টা দেখব। আচ্ছা, 15 কোশ্চেনটা কি আছে? একটি অনুভূমিক মসৃণ টেবিলের ওপর এম ভরের একটি বস্তু আছে। একটা মসৃণ টেবিল আছে, টেবিলের ওপরে একটা এম ভরের একটি বস্তু আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম। বস্তুটিকে একটি ভরহীন সুতোর সাহায্যে যুক্ত করে একটি মসৃণ কপিকলের উপর দিয়ে, মানে এখানে একটি কপিকল রয়েছে, তার উপর দিয়ে সুতোটা পাস করানো হলো এবং একটি স্মল এম ভরের বস্তুকে ঝোলানো হলো। ঠিক আছে, এবার যুক্ত করে উলম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে সুতোর টান কত হবে? এইখানে দেখো টানটা বের করতে হবে। তো এটা আমাদের কিন্তু আমরা অলরেডি এটা ক্যালকুলেশন করেছি যখন থিওরিগুলো পড়েছি। আমি যদি আবার ক্যালকুলেশন করে দেখো, এমসিকিউ তোমাকে ক্যালকুলেশন দেখবে না, তোমার অ্যান্সারটা কত সেটা দেখবে। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা দেখো, আমাদের 4টে অপশান আছে, এটা কিন্তু একদম জাস্ট মনে রাখলে সরাসরি তুমি ডিএডটা করতে পারো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করবে। প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম যদি অ্যাপ্লাই করে করো, তাহলে ফার্স্ট এই যে বস্তুটা স্মল এম এর ক্ষেত্রে কি পাবে, নিচের দিকে হচ্ছে এমজি আর উপরের দিকে টি, তাহলে এখানে এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, কারণ এই টোটাল সিস্টেমটাই কিন্তু এ ত্বরণ নিয়ে পড়বে। আচ্ছা, এবার তুমি ক্যাপিটাল এম এর ক্ষেত্রে দেখো এপাশে কোনো বল নেই, তাহলে এপাশে বল না থাকে, শুধুমাত্র টেনশন টি রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু এম এ, কারণ এখানে লব্ধি বল তো আর কিছু নেই, একটাই আছে, তাহলে টি ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তো এখন যদি তুমি যোগ করো দুটো সমীকরণ, মাইনাস টি প্লাস টি কেটে যাবে, তাহলে কি হলো, এদিকে বাঁ দিকে থাকলো এম জি আর ডান দিকে থাকলো এম এ প্লাস এম এ। ওকে, তো এখন এখান থেকে এটাকে কমন নাও, এটাকে যদি কমন নিয়ে নাও তাহলে হবে এম জি বাই এম প্লাস এ, এটা হলো। কিন্তু আমাদের তো ত্বরণ চাইনি, আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে টান। তাহলে আমরা যদি এই যে ইকুয়েশনটার মধ্যে বসিয়ে দাও, অর্থাৎ টান টি সমান কি পেয়েছি, ক্যাপিটাল এম ইন্টু এ, অর্থাৎ ক্যাপিটাল এম এর ভ্যালুটা কি এম জি, অর্থাৎ এম বাই এম প্লাস এম ইন্টু জি। তার মানে এখানে দেখো অপশান যেটা আছে 4-এর অপশানটা, অর্থাৎ অপশান ডি এরটা তোমার সঠিক আনসার হবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমরা আস্তে আস্তে এগোতে থাকবো, কারণ আমি বলেছি আজকে টোটাল 20 পর্যন্ত কিন্তু আমরা সলভ করব। ঠিক আছে, এবারে আমরা দেখব 16 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, এবারে আমরা করব 16 নম্বরের কোয়েশ্চেনটা। তোমরা প্রথম অঙ্কটা দেখে নাও। 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে, আমি ছবিটা আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা ওয়াল আর এটা হচ্ছে ছাদ, তো একটি বস্তুকে এইভাবে ঝোলানো আছে। একটি 2 কেজি ভরের বস্তুকে এভাবে ঝোলানো আছে। ঠিক আছে, এটা 2 কেজি। আচ্ছা, এবার অনুভূমিক তারটিতে নিউটন এককে টান টি ওয়ান এর মান বের করতে হবে, অর্থাৎ এই যে টানটা রয়েছে টি ওয়ান, এটাকে বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে আমরা উপাংশে ভাগ করে করতে পারি। আমি আর একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। ল্যামির ফর্মুলা বলে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে
এই প্রত্যেকটি কোণকে আমাদেরকে বের করতে হবে। এই 3টে কোণ যদি বের করতে পারো তাহলে খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিভাবে না, দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বুঝতে পারছো, এটা যদি 30 হয় তাহলে এই কোণটাও 30 হবে, একান্তর কোণ। এটা 90, তাহলে এই টোটাল কোণটা হবে 120 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা তাহলে কত হবে, এটা 30 হলে 180 থেকে 30 বিয়োগ করো, তার মানে এটা হবে এটা হবে 150 ডিগ্রি। ঠিক আছে, এখন ল্যামের ফর্মুলাটা কি? ল্যামের ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমি এই টানটাকে ধরো T2 ধরে নিলাম, যদি এটা লাগবে না। তো ল্যামের ফর্মুলা হচ্ছে যে কোনো এই যে 3টি বল, একতলীয় 3টি বল, সেটা তার যে কোনো একটি বল তার বিপরীত যে বল দুটো রয়েছে তাদের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, T1 বাই সাইন এর বিপরীত কোণ কত, সাইন 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি। এটা সমান হবে T2 বাই এই ভেক্টরের বিপরীত কোণ হচ্ছে এইটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে সাইন 90 সমান এইটা একটা বল আছে অর্থাৎ mg বাই এর বিপরীত কোণ হচ্ছে 150 ডিগ্রি, তাহলে সাইন 150 ডিগ্রি। এই হচ্ছে ফর্মুলা। তো এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। দেখো এটা দিয়ে আমরা খুব সহজে করতে পারি। কিভাবে? আমার দরকার হলো T1, তাহলে আমি এইটার সঙ্গে এটাকে সমান করে দিই, অর্থাৎ T1 সাইন 150কে তুমি লিখতে পারো সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারো। আচ্ছা আমি একটুখানি ভুল করেছি, এটা 120 ডিগ্রি হবে, সরি। তাহলে 120 মানে 60 লেখো, সমান mg বাই এটা 150 হবে, সাইন 150কে কি লিখবে, 180 বিয়োগ 30 লিখবে, তাই তো? আচ্ছা, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, মানে T1 বাই সাইন 60 ডিগ্রি সমান mg বাই সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে T1 সমান সাইন 60 বাই সাইন 30 ইন্টু mg। তাহলে m এর ভ্যালু 2 আর g এর ভ্যালু যদি এখানে দেওয়া না থাকে তাহলে আমরা 9.8টাই বসাবো, 9.8 ইন্টু এটা উপরে গিয়ে হলো √3/2 আর নিচে হবে হাফ, কারণ সাইন 30 মান হাফ, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 2 ইন্টু 9.8। আচ্ছা এই হাফ আর হাফ কেটে গেলে শুধুমাত্র √3 থাকে। দেখো অ্যান্সার কিন্তু আমাদের মিলে গেছে, 2√3 ইন্টু 9.8। উত্তরটা এইভাবে আছে, 2√3 ইন্টু 9.8, মানে এখানে সি এরটা দেখো সঠিক উত্তর আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছে এটাও। এবারে আমরা পরের অঙ্কটা দেখব। তো দেখতে পাচ্ছ ছবিতে, অর্থাৎ 17 নম্বরের প্রবলেমটা সলভ করব। 17 যে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি আছে, একটা চিত্র আছে। দেখো এই যে চিত্রে কপিকল এবং সুতোগুলো মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়, মানে এই সুতোগুলো অত্যন্ত মসৃণ এবং সুতোগুলোর ভর থাকলেও আমরা ধরে নিচ্ছি এটা উপেক্ষণীয়। এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে, অর্থাৎ এখানে একটি এম ভর আছে, এখানে একটি এম ভর আছে এবং এটা একটা √2 এম ভর আছে, তাহলে আমাদেরকে থিটার মান, এই থিটার মানটা কত বের করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করলাম, এই যে বস্তুটি রয়েছে এর ওজন হচ্ছে mg, এদিকে হচ্ছে টান t, এই ক্ষেত্রে ওজন mg, টান হচ্ছে এখানে t, আর যেহেতু সুতোটি ভারহীন সুতরাং এখানেও আমরা টান t ধরে নিতে পারি। এবং টি এর দুটো উপাংশ যদি আমরা ভাঙি তাহলে এটা হচ্ছে টি cos থিটা, এটা হলো টি cos থিটা, মানে এই উপাংশ টি cos থিটা, এটাও টি cos থিটা, তার মানে যোগ করলে হবে 2t cos থিটা। আর এই যে 2t cos থিটা দেখো উপরের দিকে, আর নিচের দিকে রয়েছে √2m g। ঠিক আছে, এবার আবার এই ক্ষেত্রে যদি আমরা ভাবি, এটা বা এটা যে কোনো জায়গায় তুমি ধরে নাও, t সমান হচ্ছে mg, এক্ষেত্রেও তাই, আমি আর লিখলাম না। তাহলে t সমান হলো mg। এইখানে আমরা যদি বসিয়ে দিই t এর মানটা, তাহলে 2t এর জায়গায় আমরা বসাবো mg cos থিটা ইজ ইকুয়াল টু √2 mg। mg আর mg টা কেটে দাও,
তাহলে cos থিটা দাঁড়ালো কত, cos থিটা দাঁড়ালো √2/2, মানে উপর নিচে যদি √2 দিয়ে গুণ করো তাহলে হবে 1/√2। ঠিক আছে, 1/√2, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত বেরোলো, 45 ডিগ্রি। 45 ডিগ্রি এখানে অপশান আছে সি এরটা, অর্থাৎ সঠিক উত্তর হবে সি এরটা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 18 নম্বর কোশ্চেনে। এবার তোমরা 18 প্রবলেমটা লক্ষ্য করো। 10 কেজি ভরের একটি ব্লক তিনটে সুতোর সাহায্যে, দেখো একটা দুটো তিনটে সুতোর সাহায্যে ঝোলানো আছে। সুতোর টান T2 এর মান কত? T2 মানে এই যে টানটা রয়েছে, এই টানের মানটা কত বের করতে হবে। ঠিক আছে, এটা হলো T1। তো এটাকেও আমরা উপাংশে ভাগ করে করতে পারি, আবার আগে যে একটা প্রবলেম করলাম 16 নম্বরে, ওইভাবে ল্যামির উপপাদ্য দিয়েও কিন্তু আমরা করতে পারি। তো যদি ল্যামি দিয়েই করি তাহলে দেখো আগে আমাদের কি করতে হবে, কোণগুলো বের করতে। এটা যদি 60 হয়, এটা 30 হয়, তাহলে এটা 90 হবে। আচ্ছা, এটা 90, এটা 60 মানে এই কোণটা হচ্ছে 60, আর এটা হলো তোমার 90, তাহলে এই পুরো কোণটা হবে 150 ডিগ্রি, আমার পুরো কোণটা দরকার। আর এই কোণটা হবে, এটা 30, এটা 30 হলে এটা 30, আর এই কোণটা 90, অর্থাৎ 120। ব্যাস এইটুকুই দরকার তোমার, মানে ব্রেন খাটিয়ে এই জিনিসটা বের করতে পারলেই আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, T2/T2-র বিপরীত কোণ কোনটা, T2টা হচ্ছে এইটা, এর বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ সাইন 120 ডিগ্রি সমান T3 আর করছি না, কারণ ওটা আমার দরকার নেই। এবার করব mg বাই, কারণ T1 সমান mg বাই সাইন 90 ডিগ্রি। যেটা দরকার নেই সেটা তো ফালতু লিখে টাইম নষ্ট করে লাভ নেই। T2 সমান হবে m এর ভ্যালু 10, আচ্ছা জি এর ভ্যালু যদি না বলা থাকে তাহলে আমরা 10ই ধরে নেব, 9.8 ধরলে হয়, আমি 10ই ধরে নিলাম। ঠিক আছে, 10 ধরে নিলাম জি এর ভ্যালু। আর সাইন 90-র ভ্যালু কত, 1, আর 120 ডিগ্রি, সাইন 120 মানে সাইন 180 মাইনাস 60 মানে সাইন 60, এটা এখানে গুণ হয়ে যাবে। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, √3/2, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 10 50, অর্থাৎ T2 হবে 50√3। তাহলে T2-র ভ্যালু কত বেরোলো, 50√3, মানে সঠিক উত্তর আছে ডি এরটা, 50√3। এবারে আমরা নেক্সট অঙ্কটা দেখব, অর্থাৎ আমরা দেখব 19-এর অঙ্কটা। আচ্ছা দেখো কি আছে, 5 কেজি এবং 3 কেজি ভরের দুটো বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণবিহীন কপিকলের দুপাশে ঝুলছে, সুতোর টান কত। ঠিক আছে, তো এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা 15 নম্বরে সলভ করেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে দুটো বস্তু যদি ঝুলে তাহলে সুতোর যে টান সেটা আমরা বের করেছিলাম, m1 m2 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা ফর্মুলা। তো এবারে এই ফর্মুলাতে যদি তোমরা বসিয়ে দাও, সরি ইন্টু জি ছিল, এটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। যেমন m1 কত বলেছে, একটি ভর বলেছে 5 কেজি, আর একটা হলো 3 কেজি, আর 5 আর 3 যোগ করলে কত হবে, 8 হবে, ইন্টু জি এর ভ্যালু আমরা কত বসাবো, আমরা এখানে 9.8 বসাই। আচ্ছা তাহলে এটা কত হবে, 3 5 15, এটা হবে 15 বাই 8, এটাকে কেটে দাও একটু, 8 দিয়ে 8 তো 2 দিয়ে কাটো, তাহলে 4, 2 দিয়ে কাটলে 4.9, তাহলে 15 ইন্টু 4.9 ডিভাইড বাই 4, তাহলে এটা 4 15 60। আচ্ছা এখানে গুণ করতে হবে, এটা গুণ করে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি যদি 5 হতো তাহলে 5 15 75-কে 2 দিয়ে ভাগ করলে 34 দশমিক সামথিং কিছু একটা আসতো। তার মানে এটা 4 15 5 15 75, 75 ভাগ 2 মানে 37 পয়েন্ট কিছু একটা আসতো, মানে আর একটু কম আসবে। তাহলে চারটে অপশান দেখো,
এখানে বি এর অপশানটা দেখো 36 সামথিং আছে, তার মানে বুঝতেই পারছো আর ক্যালকুলেশন করার দরকার নয়, 36 যেটা আছে 75 ওটাই লিখে দাও, এত নিউটন। এবার ক্যালকুলেশন করতেই পারো, করলে অনেকটা আবার সময় চলে যাবে, বাকি অপশানগুলো ধারে কাছেও নেই, সুতরাং আমরা এটা ক্যালকুলেশন না করেও করতে পারি। বোঝা গেল? তো শর্টকাট এরকম ইউজ তোমাকে করতে হবে, তা না হলে সবসময় কিন্তু তুমি ক্যালকুলেটর পাবে না। এবারে আমরা দেখব 19 হলো, এবার 20টা দেখব, ঠিক আছে? আচ্ছা, এক কাজ করি, এতগুলো প্রবলেম যেহেতু আমি করে দিলাম, তো 20 প্রবলেমটা তোমরা একটু ট্রাই করে দেখো বাড়িতে। 20টা আমি এখন আর করবো না, যারা পারবে না তারা আমাকে কমেন্ট বক্সে লিখে দিও।